এমনিতে জামাত খুব স্বস্তিদায়ক একটা সময় কাটাচ্ছে। আমি যদি বলি যে ২০০৬ সালের পর জামাত সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন। যেটা আমরা দেখেছি যে গেল অনেকগুলি বছর জামাত কার্যত নিষিদ্ধ ছিল এবং দলটির শীর্ষ নেতাদের প্রায় সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং জামাতের হাজার, হাজার নেতাকর্মীকে মামলা, খুন, গুমের শিকার হতে হয়েছে। এই যখন অবস্থা তখন ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে জামাত অনেকটা ড্রাইভিং সিটে রয়েছে, যদিও দলটি এখন পর্যন্ত তাদের নিবন্ধন ফিরে পায়নি। মে মাসে জামাত আসলে দৃষ্টি রাখছে সুপ্রিম কোর্টের দিকে। জামাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আমরা যেটা দেখেছি যে এর মধ্যে একটি এটিএম আজহারুল ইসলামের মামলা, যেটার শুনানি এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং ২৭ মে যেটা রায় হওয়ার কথা রয়েছে। আরেকটা যেটা জামাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, যে তাদের নিবন্ধন সংক্রান্ত মামলাটি, এবং এটি চলতি সপ্তাহে আবার শুনানি হতে পারে এবং ধারণা করতে পারি যে মে মাসে হতে এই মামলাটাও নিষ্পত্তি হতে পারে। এবং খুব স্বাভাবিকভাবে জামাতের পুরো দৃষ্টিটা এখন সুপ্রিম কোর্টের দিকে। গেল কয়েক মাস ধরে এই জামাতের আভ্যন্তরীণ কিছু সূত্রে আমি শুনছিলাম যে ৭১ প্রশ্নটা তাদের মধ্যে আবার নতুন করে আলোচনা এসেছে। জামাতের সিনিয়র নেতাদের কেউ কেউ মনে করেন যে মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ভূমিকার জন্য তাদের দুঃখ প্রকাশ করা উচিত এবং তাদের একটা পরিকল্পনা রয়েছে যে তারা একটা সংবাদ সম্মেলন করে এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করবেন। যদিও তারা এই ব্যাপারে দৃঢ় মতামত দেন যে জামাতের নেতারা কোনো রকম মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল না। তবে এই ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করার আগে জামাত দুটো বিষয়ে খুব অপেক্ষা করছে। একটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মামলার রায়, আরেকটা তাদের নিবন্ধন সংক্রান্ত মামলার রায়। এই যখন অবস্থা তখন জামাত কি নতুন করে চাপে পড়ল? আমরা যেটা দেখছি যে উপদেষ্টা মাহফুজ আলমের একটা পোস্ট ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চাপানুতোর তৈরি হয়েছে। তিনি নাম নেননি, তবে যেটা পরিষ্কার যে তিনি জামাতকে ক্ষমা প্রার্থনার পরামর্শ দিয়েছেন। এবং আজ এনসিপির একটা বিবৃতি পড়ছিলাম আমি, সেটাও মোটা দাগে মাহফুজ আলমের বক্তব্য ইন্ডোর্স করে। এবং আমরা যেটা দেখেছি যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ছিল, সেটাতে জামাত এবং ইসলামপন্থীরা সর্বশক্তি নিয়ে অংশ নিয়েছিল এবং সে আন্দোলনে আসলে আমার তো ধারণা ৭০% উপস্থিতি জামাত এবং ইসলামপন্থী রাজনৈতিক বিভিন্ন দলের ছিল, মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল। সেই পরিস্থিতিতেও যখন এনসিপি ৭১ প্রশ্নটা আবার সামনে নিয়ে এসে জামাতের উপর এক ধরনের চাপ তৈরি করছে, তখন জামাতের কৌশল আসলে কী হবে? জামাত কি তাদের সে আভ্যন্তরীণ যে সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ প্রশ্নে অবস্থান পরিষ্কার করা, সেটাতে কি এখন বহাল থাকবে? এবং দুঃখ প্রকাশ করলেই কি আসলে এই ইস্যুর মীমাংসা হবে? এটা আসলে উত্তর দেওয়া খুব জটিল। এই পরিস্থিতিতে আমি যেটা দেখেছি যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান একটু আগে সোশ্যাল মিডিয়াতে একটা বিবৃতি দিয়েছেন বা পোস্ট করেছেন। সেখানে তিনি যেটা বলেছেন যে বর্তমান এখনও সম্প্রতিও বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য বলে ওনার মনে হয়। উনি তার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ধৈর্য এবং সহনশীল আচরণ করেন এবং কোনো উস্কানিতে যেন তারা পা না দেন। তো পুরো প্রেক্ষাপটে আসলে যেটা বোঝা যায় যে তার কর্মী সমর্থকদের শান্ত রাখার পরামর্শই আসলে দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। কারণ আমি যেটা বলছিলাম যে মাহফুজ আলমের ওই বক্তব্যের পর জামাতের কর্মী সমর্থকরা এক ধরনের তীব্র প্রতিক্রিয়াই দেখাচ্ছেন। পুরো পরিস্থিতিটা জামাতের উপর কিছুটা হলেও এক ধরনের চাপ তৈরি করেছে, কিন্তু আসলে রাজনীতিতে একটা বড় খেলা, এটা বিরাট গেম এবং সেই খেলাতে আপনি আসলে কখনো একটু চাপে পড়বেন, কখনো চাপ কাটাতে হবে, কখনো চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ উতরাতে হবে। রাজনীতিতে আসলে সহজ সরল কোনো পথ নেই সফলতার। এখানে আপনাকে চাপ মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জামাতের নেতৃত্ব, যেটা নতুন নেতৃত্ব আসলে, তারা এই চাপটা কিভাবে মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয়।